আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই খালাতো ভাই রায়হানকে ভালোবাসে দিন্দা, আর অবুজ রায়হানও তাকে ব্লাড প্রমিস করে চিরতরে এক হওয়ার। কিন্তু বড় হয়ে রায়হান বিয়ে করে অন্য কাউকে, যা দেখে নিজেকে শেষ করে দেয় দিন্দা এবং ফিরে আসে এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা হয়ে, যার উদ্দেশ্য ছিল একটাই, রায়হানের স্ত্রী সন্তানকে মেরে রায়হানকে নিজের সাথে আত্মাদের দুনিয়াতে নিয়ে যাওয়া। কিন্তু শুধু কি তাই? কারণ এই ব্যাপারটা সিম্পল মনে হলেও আসল ঘটনা ছিল সম্পূর্ণ আলাদা। স্বয়ং ইবলিশ শয়তান এই সব কিছুর আড়ালে বসে কলকাঠি নাড়াচ্ছিল। কি উদ্দেশ্য ছিল তার? সে দিনদার আত্মাকে দিয়ে কি করাতে চাইছিল? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান পুরো গল্পটি, যার নাম জানজি দারা। গল্পের শুরুতে আমরা দিন্দা এবং রায়হান নামে দুজন ছেলে মেয়েকে দেখতে পাই, যারা কিনা সাইকেল নিয়ে একটা পরিত্যক্ত পুরনো ফ্যাক্টরির সামনে আসে এবং তার ভেতরে গোপনে প্রবেশ করে। ভেতরে ঢুকে দিন্দা রায়হানকে জিজ্ঞাসা করে এখানে কি তারা আছে। উত্তরে রায়হান বলে এখানে তারা অনেকেই আছে। আর এরপর তারা দুজন মিলে ওই ফ্যাক্টরির বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে, যেখানে কিছু দূর যাওয়ার পর দিন্দা আবারও প্রশ্ন করে যে রায়হান কি কাউকে দেখেছে। উত্তরে রায়হান বলে সে দেখেছে ঠিকই, তবে তারা চলে গিয়েছে। যা শুনে দিন্দা একটু অবাক হয় যে তারা কেন গিয়েছে। তখন রায়হান উত্তরে বলে যে তার দাদা বলতো আত্মারাও মানুষকে দেখে ভয় পায়, ঠিক সেইভাবে যেভাবে মানুষেরা আত্মাকে দেখে ভয় পায়। তাদেরকে দেখে কারণে এখানে থাকা আত্মারা সরে যাচ্ছে। যা শুনে আমরা বুঝতে পারি এখানে তারা কি উদ্দেশ্যে এসেছিল। মূলত রায়হান ভূত দেখতে পেত, আর দিন্দা হলো তার খালাতো বোন, যার কিনা ভূত দেখার অনেক ইচ্ছা ছিল। তাই সে রায়হানের সাথে এই পুরনো ফ্যাক্টরিতে এসেছে এখানে থাকা আত্মাদেরকে দেখতে। রায়হান তাকে শেখাচ্ছিল কিভাবে আত্মাদেরকে দেখবে, তবে সে রক্ষার খাতিরে দিন্দাকে নিজের থেকে দূরে যেতে নিষেধ করে। তবে দিন্দা তো ভূত দেখার জন্য এত বেশি এক্সাইটেড ছিল যে সে যখনই বুঝতে পারে যে রায়হান ভূত দেখতে পারছে তখনই সে সেদিকে উঠে যায়। উপরে উঠে সে রায়হানকে বলে সে যেন তাকে ভূত দেখা শেখায়। তখন রায়হান তাকে বলে যে সে প্রথমে যেন মনোযোগ দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে, আর এরপর হালকা করে চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করে যে পাশ থেকে কিছু নড়ছে কিনা। দিন্দা তার কথা মতো করলে সে সত্যি সেখানে কিছু একটা অনুভব করে, যেটা আস্তে আস্তে করে মাথা ঘুরিয়ে দেখতে বলে রায়হান। তবে মাথা ঘুরিয়ে দেখার পরও দিন্দা সেখানে কিছুই দেখতে পায় না। সেভাবে রায়হান হয়তোবা তার সাথে মজা করছে। তবে আমরা দেখতে পাই সেখানে সত্যি একটা আত্মা বসেছিল, যে কিনা সেখানে বসে পা দুলাচ্ছিল। তাকে এইভাবে দেখে রায়হান তো বেশ ভয় পেয়ে গিয়েছিল। তাই সে দিন্দাকে বলে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে। তবে দিন্দা তো যে কোনো মূল্যে ভূত দেখতে চাইছিল, তাই সে সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এমন সময় রায়হান দেখতে পায় দিন্দা যে স্থানে দাঁড়িয়ে আছে তার নিজে থেকে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর শয়তান। এটি স্বয়ং ইবলিশ শয়তান ছিল, যাকে দেখে দিন্দা নিজেও ভয় পেয়ে যায়। তারা দুজনই এবার দৌড়ে পালাতে শুরু করে, তবে ওই শয়তান তাদের পিছু করছিল। রায়হান দৌড়ে আগে চলে যায়, এদিকে দিন্দা নিচে পড়ে যায়, যার ফলে ওই শয়তান আসে তার উপর আক্রমণ করতে। এই দৃশ্য দেখে ছোট্ট রায়হান তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় বড় রায়হানের ঘুম ভেঙে যায়। আমরা দেখতে পাই রায়হান বড় হয়ে গিয়েছে। এতক্ষণ যাবৎ সে তার ছোটবেলার ভয়ঙ্কর এক স্মৃতি স্বপ্নে দেখছিল, যে স্মৃতি সে কারোর সাথেই শেয়ার করতে চায় না। তাই তো এইভাবে ঘুম থেকে উঠে বসায় তার স্ত্রী শ্যারেন যখন তাকে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করে সে কথাটি এড়িয়ে যায়। তখন শ্যারেন বলে সে গত এক সপ্তাহ ধরে এরকমই অস্থির রাত কাটাচ্ছে, যে ব্যাপারটা নিয়ে সে চিন্তিত। তবে রায়হান তাকে চিন্তা করতে মানা করে, আর এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন আমরা দেখতে পাই রায়হান এবং শ্যারেন ওয়াশরুমে ছিল, যেখানে তাদের কথা দ্বারা আমরা বুঝতে পারি তাদের মধ্যকার সম্পর্ক খুবই সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ। তাদের দুজনের পরিবারই চায় তাদের ছেলে মেয়ে হোক, যদিও তারাও এটা চাইছিল। রায়হান শ্যারেনের খুব যত্ন করত। ওই দিনও সে শ্যারেনকে তার অফিসে নামিয়ে দিয়ে আসে, যেখানে শ্যারেনের কলিগসরা তাদের দুজনকে এইভাবে একসাথে দেখে অনেক প্রশংসা করে। তারা দুজনই দুজনকে পেয়ে ভীষণ খুশি ছিল। এখন রায়হানকে বিদায় জানিয়ে শ্যারেন ভেতরে যাওয়ার পর তার বান্ধবী তিয়াস তাকে কফি দেয়, তবে সেটা হাতে নিতেই হঠাৎ করে শ্যারেনের শরীর খারাপ হতে শুরু করে, তাই সে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে আমরা রায়হানকে তার অফিসে দেখতে পাই, যেখানে শ্যারেন তাকে বারবার কল করছিল। রায়হান কাজ শেষ করে বাইরে এসে তার ভিডিও কল রিসিভ করে, যেখানে শ্যারেন তাকে তার প্রেগন্যান্সির ব্যাপারে জানায়। অর্থাৎ তারা খুব শীঘ্রই 2 থেকে 3 হতে চলেছিল, যে ব্যাপারটা নিয়ে তারা দুজন ভীষণ খুশি ছিল। তাই তো ওই রাতে রায়হান নিজে যায় শ্যারেনকে পিক করতে। রায়হান এত বেশি খুশি ছিল যে সে শ্যারেনের দিক থেকে যেন চোখই সরাতে পারছিল না। এমন সময় হঠাৎই রাস্তার মাঝখান দিয়ে কেউ যেন তাদের গাড়ির সামনে দিয়ে চলে যায়। ফলে রায়হান দ্রুত গাড়ি থামিয়ে দেয়, যদিও শ্যারেন তার সামনে কিছুই দেখতে পেয়েছিল না। এখন এই পুরো ব্যাপারটা নিয়ে রায়হান একটু টেনশনে ছিল, যে কারণে বাড়িতে ফিরে তার মনোযোগ শ্যারেনের দিকে ছিল না, যদিও শ্যারেন তাকে রিকোয়েস্ট করে তার সাথে থাকতে। এখন তারা দুজন যখন রান্নাঘরে ছিল তখন হঠাৎই রায়হান লক্ষ্য করে বাইরে থেকে কেউ একজন তাদেরকে দেখছে। তবে শ্যারেন এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রায়হান এই ব্যাপারটাও এড়িয়ে যায়। তবে আমরা দেখতে পাই যে সেও বাইরে থাকা তার দিকে তাকিয়েছিল। এর মানে হতে পারে সেখানে কোনো মানুষ নয়, বরং ছিল কোনো আত্মা। যেমনটি আমরা প্রথম দৃশ্য থেকেই জেনেছি রায়হান আত্মা দেখতে পেত, যে ব্যাপারটা হয়তোবা শ্যারেন জানে না। ওই রাতে আমরা দেখতে পাই সত্যি ওই বাড়িতে এক আত্মার ছায়া রয়েছে।
যে কিনা আস্তে আস্তে করে বাড়ির ভেতরে প্রবেশ করছিল। তার এই উপস্থিতির ব্যাপারে রায়হানও বুঝতে পেরেছিল, যে কারণে তার ঘুম ভেঙে যায়। তবে সেরেন যখন তার কাছে জানতে চায় তখন সে বাহানা করে যে তার পানি তৃষ্ণা পেয়েছে। একথা বলে সে পানি আনতে নিচে চলে যায়। তবে সে যেতেই জ্বলতে থাকা টেবিল ল্যাম্পটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। তাই তো সেরেন তার পাশের টেবিল ল্যাম্পটি জ্বালানোর চেষ্টা করে, তবে সেটাও জ্বলছিল না। যা দেখে সে বিছানা থেকে উঠে পড়ে এবং রুমের লাইট জ্বালাতে যায়। দুই একবার চেষ্টা করার পর রুমের লাইটটি জ্বলে ওঠে। এটা দেখে সে নিজের বিছানায় ফিরে যায়। তবে বিছানাতে যাওয়া মাত্রই সে দেখতে পায় লাইটটি আপনা আপনি আবারও বন্ধ হয়ে গিয়েছে। তাই সে আবারও আসে লাইটটি চালু করতে। তবে এবার আর লাইটটি চালু হচ্ছিল না। আমরা বুঝতে পারছিলাম সেখানে কোনো অশুভ আত্মার উপস্থিতি রয়েছে। সেরেনেরও ভয় লাগছিল, তাই সে যেভাবেই হোক লাইটটি জ্বালানোর চেষ্টা করে। একসময় সেটা জ্বলে ওঠে। তখনই সেখানে চলে আসে রায়হান। সেরেন তাকে সবকিছু খুলে বলে। এমন সময় হঠাৎই আবারও লাইটটি বন্ধ হয়ে যায়। রায়হানের মনে হয় হতে পারে বাল্বে কোনো সমস্যা, তাই সে নিচে যায় বাল্ব আনতে, যেখানে সেরেনও তার সাথে যায়। বাল্ব নিয়ে আসার পর সেটা চেঞ্জ করার সময় রায়হান সেরেনকে বলে লাইটের সুইচগুলো অফ রাখতে। সেরেনও সেদিকে খেয়াল রাখে। তবে বাল্ব চেঞ্জ করার সময় হঠাৎ করেই সেটা জ্বলে ওঠে এবং রায়হান নিচে পড়ে যায়। এই ঘটনা নিয়ে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ লাইটের সুইচ তো অফ ছিল, সেটা জ্বলার কোনো কথাই না। এখন পরদিন সেরেনকে অফিসে নামিয়ে দিয়ে রায়হান আবারও বাড়িতে ফিরে আসে। সে সেরেনকে জানায় না যে সে বাড়িতে কেন এসেছে। মূলত সে বাড়িতে দেখতে এসেছিল যে এখানে কোন আত্মা আছে, কারণ সে জানতো সেরেনের সামনে আত্মারা নিজেকে প্রকাশ করবে না, একমাত্র রায়হানই তাদেরকে দেখতে পাবে। এখন নিজের বাড়িতেই রায়হান ভয়ে ভয়ে প্রবেশ করে, যেখানে সে ডাইনিং টেবিলে একজন বৃদ্ধ মহিলার আত্মাকে দেখতে পায়, যার নাম ছিল সিথি। সিথি মূলত তাদের বাড়িতে কাজ করত রায়হানের মায়ের হয়ে। রায়হানের মা সিথির কাছে অনেক টাকা পেত, যে কারণে সিথির আত্মা এখানে এসেছিল রায়হানের কাছে বলতে যে সে যেন তার মাকে বলে সিথিকে ওই টাকার জন্য ক্ষমা করে দিতে। রায়হান তাকে আশ্বস্ত করে যে সে তার মাকে বলবে এবং তার মাও তাকে ক্ষমা করে দিবে তার সব লোনের জন্য। একথা শুনে সিথির আত্মা কিছুটা স্বস্তি পায়। তখন রায়হান তার কাছে জানতে চায় যে গত রাতে সে কি এখানে এসেছিল। উত্তরে সিথির আত্মা জানায় যে সে এই মাত্রই প্রথমবারের মতো তার কাছে এসেছে, অর্থাৎ গত রাতের আত্মাটা সিথির আত্মা ছিল না, এখানে অন্য কোনো আত্মা এসেছিল। এখন সিথির আত্মা তার কাটাছেঁড়া শরীর নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ করে রায়হান তাদের ছবিটি পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সেদিকে ছুটে গিয়ে সে দেখতে পায় তাদের ছবিটি নিচে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। সে বুঝতে পারছিল না যে এটা কোনো আত্মা করেছে কিনা। এমন সময় দরজায় কেউ নক করে। সে দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখতে পায় বাইরে কেউই নেই। এতে করে রায়হান একটু অবাক হয়। এরপর সে দরজা আটকে দিয়ে আবারও ভেতরে যায়। তবে কিছু দূর যেতে আবারও দরজায় নক হয়। এবার রায়হান দরজা খোলার আগে একটু অপেক্ষা করে, আর এরপর দরজা খুলতেই সে দেখতে পায় সেখানে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। তার একটি পার্সেল এসেছিল, যেটা সে নিজেই অর্ডার করেছিল। সে এখানে ডেলিভারি ম্যানের কাছে জিজ্ঞাসা করে যে আগে একবার সে নক করেছিল কিনা। উত্তরে ডেলিভারি ম্যান না জানালে সে একটু অবাক হয়, আর এরপর পার্সেল নিয়ে নেয়। আমরা দেখতে পাই রায়হান তার অনাগত সন্তানের জন্য একটা স্ট্রোলার নিয়ে এসেছিল, যেটা গিফটে পেয়ে সেরেন তো খুবই খুশি হয়ে যায়। তাই তো সে তখনই ধন্যবাদ স্বরূপ রান্নাঘরে চলে যায় রায়হানের জন্য খাবার তৈরি করতে। অন্যদিকে রায়হান চলে যায় গোসল করতে। এখন সেরেন একা রান্নাঘরে জুস ব্লেন্ড করছিল। এমন সময় আমরা দেখতে পাই ওই স্ট্রোলারটা একা একা রান্নাঘরে চলে এসেছে। সেরেনও সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। তবে তার মনে হচ্ছিল রায়হান হয়তোবা তার সাথে মজা করছে। এরপরই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সে যখনই ব্লেন্ডার চালায় তখনই তার সামনে ওই স্ট্রোলারটি তার দিকে এগোতে থাকে। আবার ব্লেন্ডার বন্ধ করলেই সেটা থেমে যায়। এটা দেখে সেরেন ব্লেন্ডার অফ করে স্ট্রোলারের কাছে আসে। সে মূলত দেখতে চাইছিল যে এর ভেতরে কোনো ডিভাইস আছে কিনা যা দ্বারা স্ট্রোলারটাকে দূর থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়, কারণ রায়হান তো সেখানে ছিল না। তাই কন্ট্রোল করা না গেলে এটা কিভাবে একা একা সামনের দিকে এগোচ্ছে। সে সেখানে এরকম কোনো ডিভাইস দেখতে পায় না। এমন সময় হঠাৎই স্ট্রোলারের নিচে দিয়ে দুটো ভয়ঙ্কর হাত বের হয় এবং তার পা ধরে টান দেয়, যার ফলে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে রায়হানও ঘর থেকে বেরিয়ে আসে। সে যখন নিচের ফ্লোর থেকে উপরে থাকা রায়হানকে এই সবকিছুর ব্যাপারে বলছিল, তখন রায়হান দেখে স্ট্রোলার তো এখনো পর্যন্ত তাদের সিঁড়ি রুমের ওইখানেই আছে। সেটা রান্নাঘরে কিভাবে যাবে। অর্থাৎ রায়হান মনে করছিল সেরেন হয়তোবা ভুল কিছু দেখেছে। তবে সেরেন তো জানতো সে কি অনুভব করেছে। তাই সে ভয়ে রায়হানের হাত ধরে তখনই ঘরে চলে যায়। পরদিন সে অফিসে এসে এই সকল ঘটনার ব্যাপারে তার বান্ধবী তিয়াসকে সব খুলে বলে। সবটা শোনার পর তিয়াস এখানে তার চাচার কথা বলে, যার নাম কাসমান। কাসমান মূলত এই সকল অদ্ভুত জিনিস দেখতে পেত। বিভিন্ন মানুষেরা তার সাহায্য নেয় তাদের বাড়ি থেকে এই ধরনের অশুভ শক্তিকে দূর করতে। তাই সেরেন যদি চায় তাহলে সে তার চাচার সাথে কথা বলতে পারে। তবে সেরেন চাইলেও রায়হান এমনটি চাইছিল না। সে এখানে সেরেনকে বলে এটা শুধুমাত্র টাকার অপচয় ছাড়া আর কিছুই হবে না। সেরেন বলে তাহলে তার সাথে যা কিছু হচ্ছে এইসব কিছু নিয়ে কি সে বসে থাকবে।
রায়হান বলে আত্মারা মানুষদেরকে জ্বালায় যাতে করে তারা একটু অ্যাটেনশন পেতে পারে, তাই সেরেন যদি তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করে তাহলে ওই আত্মারা তার কোনো ক্ষতি করবে না। একথা শুনে সেরেন অবাক হয়ে বলে যে সে কিভাবে তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করবে, সে তাদেরকে দেখতে পায় না, তারা তাকে ভয় দেখায়। তখন রায়হান বলে তাহলে সে যেন তাদেরকে গুরুত্ব না দেয়, গুরুত্ব দিলে তারা আরো বেশি তার কাছে থাকার চেষ্টা করবে। তার এইসব কথা সেরেনের খুব একটা পছন্দ হয় না। এখন ওই দিন সে গোসল করতে যায়, যখন হঠাৎই ওয়াশরুমের লাইটটি বন্ধ হয়ে যায়, তখন রায়হানকে ডাক দিলে জানা যায় রায়হানই মনের ভুলে লাইটটি বন্ধ করে দিয়েছিল। সেরেন তখন রায়হানকেও তার সাথে গোসলের জন্য ডাকে। রায়হান তার সাথে জয়েনও করতে চায়, তবে তখনই তার ফোনে কল আসায় সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সেরেনের কাছে কেউ একজন এগিয়ে যাচ্ছে, যাকে সেরেন মনে করছে রায়হান, কিন্তু সেটা রায়হান ছিল না, বরং একটি ভয়ঙ্কর হাত সেরেনকে স্পর্শ করছিল। এমন সময় যখনই রায়হান চলে আসে তাকে দেখে সেরেন তো অবাকই হয়ে যায়। রায়হান তো মাত্রই ওয়াশরুমে প্রবেশ করেছে, তাহলে এতক্ষণ ধরে কে তাকে স্পর্শ করছিল? এখন পরদিন এই সব কিছু নিয়ে তিয়াসের সাথে আবারও আলোচনা করে সেরেন। তিয়াস তাকে বুদ্ধি দেয় যে তার রায়হানকে জানানোর কোনো প্রয়োজন নেই। সে যখন অফিসে থাকে ওই টাইমে যেন সেরেন গিয়ে কাসমানের সাথে দেখা করে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায় ওই আত্মাকে তাড়ানোর জন্য। সেরেনও ঠিক এমনটাই করে, কেননা রায়হান তো কিছুতেই রাজি হচ্ছিল না এই ব্যাপারে কোনো কবিরাজের সাহায্য নিতে। তাই সেরেন একা একাই চলে যায় কাসমানের বাড়িতে। সেখানে তার বাড়িতে বসে সে কাসমানকে নিজের সব সমস্যার কথা খুলে বলছিল। তখনই সেখানে থাকা একটা ল্যাম্প বারবার জ্বলতে নিভতে থাকে, যা দেখে কাসমান কিছু বাচ্চাকে দাবড় দিয়ে বলে যে এইভাবে অ্যাটেনশন নেওয়ার কোনো দরকার নেই, বাড়িতে মেহমান এসেছে তাই তারা যেন শান্ত হয়ে থাকে। একথা বলা মাত্রই লাইট ফ্লিকার করা বন্ধ হয়ে যায়, যা দেখে বোঝাই যাচ্ছিল যে কাসমান নিশ্চয়ই আত্মাদেরকে দেখতে পেত। এখন ওই দিনই কাসমান যায় তিয়াসের কথা মতো সেরেনের বাড়িতে, যেখানে সে ভূতকে তাড়ানোর জন্য নিজের সাথে করে একটি শলার ঝাড়ু নিয়ে গিয়েছিল, কেননা তার মতে শলা নাকি আত্মাদেরকে বাড়ি থেকে দূরে রাখে। এখন সে বাড়িতে ঢুকে প্রথমেই রায়হানের ছবি দেখে একটু অবাক হয় এবং বলে তার মনে হচ্ছে এই ছেলেটিকে সে কোথাও দেখেছে, যদিও সে শিওর ভাবে কোনো কিছু বলতে পারে না। আর এরপর সে একা একাই ঝাড়ু হাতে পুরো বাড়িটা ঘুরতে থাকে এবং সে এক এক কোনায় সে একটা করে শলার কাঠি রেখে দেয়। এমন সময় সে হঠাৎ করেই সেখানে এক আত্মার উপস্থিতি টের পায়, যাকে দেখে সে তার পিছু করতে আরম্ভ করে। ওই আত্মা তাকে দেখিয়েই দরজা খুলে বাড়ির বাইরে চলে যায়। কাসমান তার দিকে ঝাড়ু ছুঁড়ে মারে ঠিকই, তবে সেটা আত্মার গায়ে লাগে না। আর এরপর কাসমান চিৎকার করে বলতে থাকে যে সে যেন এই বাড়িতে না আসে। এই বাড়িতে এক বিবাহিত দম্পতি খুবই সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে, তাই সে যেন তাদের কোনোভাবে জ্বালাতন না করে। এখন এইভাবেই ওই আত্মাকে তাড়িয়ে সে সেরেনের বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতের বেলা সে যখন বাড়ি ফিরছিল তখন সে সেরেনকে মেসেজে জানায় যে তার বাড়ি এখন আত্মামুক্ত হয়ে গিয়েছে, ওই শলার কারণে কোনো খারাপ আত্মা আর তার বাড়িতে প্রবেশ করতে পারবে না। একথা শুনে সেরেন একটু স্বস্তি পায়। যদিও রায়হান তাকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলছে, তবে সেরেন তাকে কিছুই জানায় না। তখনই আমরা দেখতে পাই কাসমানকে, যে কিনা এই রাতের বেলা জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে একা একা বাড়িতে যাচ্ছিল। হঠাৎই তার গাড়ির সামনে একজন মেয়ে চলে আসে, যে অ্যাক্সিডেন্ট করে তার গাড়ির পিছে গিয়ে পড়ে। এই ঘটনায় কাসমান বেশ ঘাবড়ে গিয়েছিল, তাই তো সে দ্রুত গাড়ি থেকে নেমে দেখার চেষ্টা করে মেয়েটি ঠিক আছে কিনা, কিন্তু সে গাড়ির পেছনে কোনো মেয়েকেই দেখতে পায় না, যা দেখে কাসমানের আর বুঝতে বাকি থাকে না যে কোনো আত্মা তার পিছে পড়ে গিয়েছে। তাই সে দ্রুত ওই ঝাড়ুটি হাতে নেয় এবং আশেপাশে দেখতে থাকে। কোথাও কাউকে না দেখে সে আবারও গাড়িতে চড়ে বসে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এমন সময় হঠাৎই ওই আত্মা তার গাড়ির পিছনের সিটে চলে আসে এবং তার উপর হামলা করে, যার ফলে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সাথে সাথে আমরা দেখতে পাই বাড়িতে রেখে যাওয়া তার ওই প্রোটেকশনের শলার কাঠিটি ভেঙে গিয়েছে। ওই সময় সেরেন এবং রায়হান ঘুমাচ্ছিল। বাইরে হঠাৎ করেই ওই স্ট্রোলারটি আবারও চলতে আরম্ভ করে এবং সেটা সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার আওয়াজ হয়, যা শুনে সেরেনের তখনই ঘুম ভেঙে যায়। সে ঘাবড়ে গিয়ে রায়হানকে ডেকে তোলে। তারা দুজন দ্রুত বাইরে যায় দেখার জন্য যে কি সিঁড়ি দিয়ে পড়েছে। নিচে গিয়ে তারা দেখতে পায় স্ট্রোলারটি পড়েছে, যা দেখে সেরেন বলে ওঠে যে কবিরাজ তো বলেছিল বাড়িটি প্রোটেক্টেড, তাহলে কি ওই আত্মা আবারও ফিরে এসেছে? একথা শুনে রায়হান একটু অবাক হয় এবং সেরেনের কাছে প্রশ্ন করে যে কে বলেছিল যে প্রোটেক্টেড। কথাটি এড়ানোর জন্য সেরেন তখনই ঘরে চলে যায়। তবে রায়হান তার পিছু পিছু যায় এবং এই ব্যাপারে জানতে চায়। তখন সেরেন বলে যে রায়হানের হয়তো বা এইসব ব্যাপারে খুব একটা গুরুত্ব নেই, কিন্তু সেরেনের খুব অসুবিধা হচ্ছে। এমনকি সে রায়হানের মায়ের কাছ থেকেও শুনেছে যে আগে কখনো রায়হান বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যেত কিনা। তার মা বলেছেন না, এর মানে বিয়ের পর থেকেই রায়হানের এই সমস্যা হচ্ছে। তাই সেরেনের এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছিল, এছাড়া তার ভয়ও লাগছিল। এ কারণেই সেরেন হাতে হাত নিয়ে বসে থাকতে পারেনি। এখন সেরেনের এই মানসিক অবস্থা দেখে রায়হান ঠিক করে যে সে সেরেনকে সবটা বলে দিবে। রায়হান জানায় সে ছোটবেলা থেকেই এই আত্মাদেরকে দেখতে পেত, যে শক্তি বড় হওয়ার সাথে সাথে ধীরে ধীরে কমে গিয়েছিল। তবে বিয়ের পর কিছুদিন ধরে সে হঠাৎ করেই এই জিনিসটা অনুভব করতে পারছে, সে আবারও আত্মাদেরকে দেখতে পারছে। সে সেরেনকে বলছিল এইসব কিছু ইগনোর করতে ঠিকই, কিন্তু সে নিজের মতো করে চেষ্টা করছিল ওই আত্মাকে খুঁজে বের করতে এবং সেই আত্মার সাথে কমিউনিকেট করতে, যে ওই আত্মা আসলে কি চায়, কেন সে সেরেনকে এইভাবে জ্বালাচ্ছে। তখন সেরেন বলে সে কি জানে কোন আত্মা তাকে এইভাবে জ্বালাচ্ছে। উত্তরে রায়হান বলে যে সে প্রথমে ভেবেছিল তাদের
নিজেদের বাড়িতে কাজ করা সিথির আত্মা হয়তো বা তাদেরকে এইভাবে জ্বালাচ্ছে। কিন্তু পরবর্তীতে সে বুঝেছে যে না, সিথির আত্মা নয়, বরং এখানে আরো কোনো আত্মা রয়েছে যে কিনা নিজেকে রায়হানের থেকে লুকাচ্ছে। একথা শুনে শিরিন বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা এখন তার একার ক্ষতির ব্যাপার ছিল না, বরং এখন তার সাথে তার সন্তানেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আর এই আত্মা যে কতটা ভয়ঙ্কর এই ব্যাপারটা তো আমরা কাসমানের অ্যাক্সিডেন্টের দৃশ্য থেকেই বুঝতে পেরেছি। কাসমানের মৃত্যুর পরও ওই আত্মা সেখানেই দাঁড়িয়েছিল। পরদিনই তিয়াস অফিসে এসে শিরিনকে কাসমানের মৃত্যুর ব্যাপারে জানায়, যেটা শোনা মাত্রই শিরিন তখনই রায়হানকে ডেকে কাসমানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা দেখতে পায় কাসমান মারা গিয়েছে। শিরিন এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে যে তার বাড়ি থেকে ফেরার সময় কাসমানের মৃত্যু হয়েছে। এখানে রায়হান বাড়ির ভেতরে ঢোকে না, কেননা সে বাড়ির সামনে যেতেই ওই আত্মাকে দেখতে পায় যে কিনা কাসমানের বাড়ির উপরের তলায় দাঁড়িয়েছিল, যাকে এইভাবে দেখে রায়হান সেখানেই থমকে যায়। আমরা বুঝতে পারি রায়হান ওই আত্মাকে চিনে ফেলেছে। তবে শিরিন এই ব্যাপারে প্রশ্ন করলে সে শিরিনকে কিছুই বলতে চায় না। তবে শিরিন বুঝতে পেরেছিল রায়হান নিশ্চয়ই সেখানে কিছু না কিছু দেখেছে, তাই সে বাড়িতে ফেরার পরও রায়হানকে বারবার এই ব্যাপারে প্রশ্ন করতে থাকে, যা শুনে রায়হান এবার রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রায়হানের মতে শিরিন ওই কবিরাজকে ডেকে তাকে তো বিপদে ফেলেছেই, সেই সাথে নিজেকেও বিপদে ফেলেছে, যা শুনে শিরিন এখানে প্রচন্ড রেগে যায়, কারণ এই সবকিছু সে করেছিল নিজেদের প্রোটেকশনের জন্য। সে এবং রায়হান যেন ঠিকভাবে থাকতে পারে এই কারণে সে চাইলেই ওই আত্মাদের সাথে বন্ধুত্ব করতে পারছিল না। ওই আত্মা স্পষ্টভাবে তার ক্ষতি চাইছিল, যে জিনিসটা রায়হান মানতেই চাইছে না। এখন এই সবকিছু নিয়ে শিরিন এত বেশি রেগে গিয়েছিল যে সে কাপড় গোছাতে শুরু করে। সে কিছুদিনের জন্য নিজের বাবার বাড়িতে যেতে চাইছিল, তবে রায়হান তাকে বোঝায় যে বাবার বাড়িতে গেলেই সমস্যার সমাধান হবে না, এই আত্মা তার পিছু ছাড়বে না। সে যদি বাবার বাড়িতে যায় আত্মাও তার পিছু পিছু ওই বাবার বাড়িতেই যাবে। একথা শুনে এবার শিরিন পড়ে যায় মহাবিপদে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। ওই রাতে তারা দুজন যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ করেই ছোট্ট দিনদার ডাক শোনা যায়, যে কিনা রায়হানকে ডাকছিল। তার ডাক শুনে রায়হানের ঘুম ভেঙে যায় এবং সে ওই আওয়াজের পিছু করতে করতে সিঁড়ির কাছে চলে আসে। সেখানে সে ছোট্ট দিনদাকে দেখতে পায়, যার হাতে টর্চ লাইট ছিল। সে এখানে রায়হানকে ডেকে দৌড় দেয়। তাকে এইভাবে দেখে রায়হান তার পিছু করতে থাকে। এক পর্যায়ে হঠাৎই দিনদার আত্মা তার পিছু থেকে দৌড়ে চলে যায় একটা স্টোর রুমের ভেতর, যেখানে গ্যারেজের সব জিনিসপত্র রাখা ছিল। সেখানে আস্তে আস্তে করে প্রবেশ করে রায়হান। রায়হান ভেতরে প্রবেশ করে দিনদাকে ডাকতে থাকে। ভেতরে প্রবেশের পর সে দেখতে পায় এক স্থানে দিনদার হাতে থাকা ওই টর্চ লাইটটি পড়ে আছে। ঠিক তখনই ওই স্টোর রুমের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়, যার ফলে এবার রায়হান ঘাবড়ে যায়। তখনই আমরা শিরিনকে দেখতে পাই। শিরিনেরও ঘুম ভেঙে গিয়েছিল, তাই সে ঘুম থেকে উঠে নিজের পাশে যখন রায়হানকে দেখতে পায় না তখন সে নিজেও ভয় পেয়ে যায়। সে রায়হানকে ডাকতে থাকে, যার কোনো সারা শব্দই ছিল না। তাই সে রায়হানকে কল করে, যার ফোন তখন ঘরেই ছিল। তাই তো শিরিন রায়হানকে ডাকতে থাকে। এমন সময় হঠাৎই তার মাথার উপরে থাকা বাল্বটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে শিরিন অনেক বেশি ভয় পেয়ে যায়। এই আওয়াজ শুনে ঘাবড়ে যায় রায়হান নিজেও। তাই সে দ্রুত ওই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এদিকে আমরা ওই ভয়ঙ্কর আত্মাকে দেখতে পাই, যে কিনা শিরিনের দিকেই তেড়ে যাচ্ছিল। ওই আত্মা আসলে শিরিনেরই ক্ষতি করতে চাইছিল, যে জিনিসটা বোঝা যায় যখন সে শিরিনের পিছু করতে শুরু করে। শিরিন ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালাতে চাইছিল। এতে করে তার পায়ের নিচে ওই কাচের টুকরোও ঢুকে যায়। সেটাকে কোনো মতে বের করে সে সিঁড়ির দিকে এগিয়ে যায়, যেখানে ওই আত্মা চলে আসে এবং তাকে ধাক্কা দেয়। অর্ধেক সিঁড়ি পড়ার পরও শিরিন কোনো মতে নিজেকে সামলে নেয়। সে উঠে দাঁড়ায় এবং দ্রুত সিঁড়ি দিয়ে নামতে চায়। তখনই সেখানে আবার ওই আত্মা চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এবার সিঁড়ি থেকে পড়ে শিরিন অজ্ঞান হয়ে যায়। এদিকে রায়হানও অনেক চেষ্টার পর ফাইনালি ওই দরজা খুলতে পারে এবং সে দৌড়ে আসে শিরিনের কাছে, যেখানে শিরিন অলরেডি অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই সাথে তার ব্লিডিংও শুরু হয়ে গিয়েছিল। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হসপিটালে, যেখানে ডক্টররা নিজেরাও বলতে পারছিল না যে শিরিনের মিসক্যারেজ হয়ে গিয়েছে কিনা, অর্থাৎ তার পেটের বাচ্চা এখনো জীবিত আছে কিনা। কেননা তার বাচ্চার এখনো পর্যন্ত হার্টবিট পাওয়াই যায়নি। যেহেতু হার্টবিট পাওয়া যায়নি তাই তারা বুঝতে পারছিল না যে বাচ্চা এখনো জীবিত আছে কিনা। তবে সৌভাগ্যবশত শিরিনের তেমন কোনো ক্ষতি হয়নি। পরদিনই তার জ্ঞান ফিরে আসে, যেখানে সে প্রথমেই রায়হানের কাছে জানতে চায় যে তার বাচ্চা ঠিক আছে কিনা। রায়হান শুধু তাকে দোয়া করতে বলে, যা শুনে শিরিনের চোখে পানি চলে আসে। এভাবেই সে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার পাশে রায়হান নয়, বরং তিয়াস আছে। রায়হান নাকি তিয়াসকে এখানে বসিয়ে রেখে কোনো একটা কাজে গিয়েছে। অন্যদিকে আমরা রায়হানকে দেখতে পাই, যে কিনা পৌঁছে গিয়েছিল একটা বাড়ির সামনে। এই বাড়িটা কার তা আমরা জানি না, তবে সেখানে যেতেই সে একটা অতীতের দৃশ্য দেখতে পায়। এখানেই এই বাড়ির উঠানেই সে ছোটবেলায় ডিন্ডার সাথে খেলা করত। তাদের খেলা বলতে ওই একই, ভূত দেখা। তারা দুজন রাতের অন্ধকারে তাদের বাড়ির চারিপাশেই ভূত দেখে বেড়াতো। খুব মজা এবং হাসি খুশি ভাবে তাদের ছোটবেলাটা কেটেছে। এইসব কথাই সেখানে দাঁড়িয়ে ভাবছিল রায়হান। এমন সময় পিছে থেকে কেউ একজন ডাক দেয়,
তাকে ডাক দিয়েছিল দিনদার মা অর্থাৎ তার খালামণি। হাস্তি অর্থাৎ দিনদার মায়ের সাথে সে এখানে বসে কথা বলে, যেখানে রায়হান জানতে চায় যে দিনদার আসলে কি হয়েছিল। উত্তরে হাস্তি বলে সে দিনদার ব্যাপারে কোনো কিছু বলতে চায় না, সে চায় দিনদা যেন শান্তিতে থাকুক। তখন রায়হান বলে তার মনে হয় না দিনদার শান্তিতে আছে, এ কারণেই তার সবটা জানা প্রয়োজন। এ কথা শুনে হাস্তি একটু অস্বস্তিতে পড়ে যায়, যেন সে এমন কিছুর ব্যাপারে জানতো যে ব্যাপারটা সে চাইছিল না অন্য কেউ জানুক। অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালের দৃশ্য, যেখানে একজন নার্সের শরীর বেশ খারাপ লাগছিল, তাই সে হাউসকিপিং এর রুমে যায়, যেখানে আমরা ওই আত্মার উপস্থিতি টের পাই। এদিকে ততক্ষণে রায়হান হাস্তির বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তার ফোনে চার্জ ছিল না, আর সে তো জানতোই না হসপিটালে কি ঘটতে চলেছে। আমরা সেরেনের বন্ধু তিয়াসকে দেখতে পাই, যার হাত থেকে পড়ে একটি কাপ ভেঙে যায়, যে কারণে সে হাউসকিপিং এর জন্য কল করে। এরপর বসে সে সেরেনের সাথে রায়হানের ব্যাপারে কথা বলতে থাকে, যেখানে সেরেন তাকে জানায় যে তার মনে হচ্ছে রায়হান তার কাছ থেকে কিছু গোপন করছে। তিয়াস তাকে বোঝানোর চেষ্টা করছিল, এমন সময় সেখানে চলে আসে ওই হাউসকিপিং এ থাকা মেয়েটি। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে স্বাভাবিক নয়, তবে এই ব্যাপারে বুঝতে না পারা তিয়াস তো তখন ভূতকে নিয়েই মজা করছিল। মূলত সে সেরেনকে স্বাভাবিক ফিল করানোর জন্য ভূতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল, যা শুনে এখানে ওই নার্সের ভেতরে থাকা আত্মা ভীষণ রেগে যায়। সে তিয়াসের উপরই আক্রমণ করে বসে, আর এরপর সে ছুরি হাতে সেরেনকে মারতে এগিয়ে আসছিল। এদিকে সেরেনের হাতে তো স্যালাইন লাগানো ছিল, যে কারণে সে দৌড়ে পালাতেও পারছিল না। সে সেটা খোলার ব্যবস্থা করছিল, অন্যদিকে তিয়াস চেষ্টা করছিল ওই নার্সকে আটকানোর। এরই মাঝে সেরেন ইমার্জেন্সি বেল বাজিয়ে দেয়, যার আওয়াজ শুনে নার্স সেখানে ছুটে আসে, এবং এই পরিস্থিতি দেখে সে দ্রুত সিকিউরিটি গার্ডকে ডাকতে চলে যায়। এদিকে ওই হাউসকিপারের ভেতরে থাকা আত্মা চেষ্টা করছিল সেরেনকে খুন করার, যার মাঝে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল তিয়াস, যাকে আঘাত করে সে নিচে ফেলে দেয়। তবুও তিয়াস হার মানে না, সে তার বান্ধবীকে বাঁচানোর জন্য বারবার মাঝে আসতে থাকে। এরই মাঝে সেরেন তার হাতের স্যালাইনটা খুলে ফেলে এবং কোনো মতে বিছানা থেকে উঠে যায়। এটা দেখে আত্মা এবার রাগের মাথায় তিয়াসকেই দূরে ছুঁড়ে মারে, যার ফলে তিয়াস সেখানেই অজ্ঞান হয়ে যায়। এমন সময় সেখানে চলে আসে সিকিউরিটি গার্ডরা, যাদের পেছনে গিয়ে আশ্রয় নেয় সেরেন। তাকে বাঁচাতে সিকিউরিটি গার্ডরা ইরমাকে ধরে ফেলে এবং সেরেন ওই রুম থেকে বেরিয়ে আসে। সিকিউরিটি গার্ডরা ধরে রাখায় ইরমা বাইরে আসতে পারে না এবং সে অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ তার ভেতরে থাকা ওই আত্মা তার শরীর থেকে বেরিয়ে যায়। আর এরপর আপনা আপনি দরজা খুলে ওই রুম থেকে বেরিয়ে আসে। ওই সময় সেরেন লিফটের জন্য অপেক্ষা করছিল। এমন সময় লিফটটা উপরে ওঠে এবং দেখা যায় তার ভেতর থেকে বেরিয়ে এসেছে ওই ভয়ঙ্কর আত্মা, যে কিনা তখনই সেরেনের গলা চেপে তাকে হত্যা করার চেষ্টা করে। আমরা বুঝতে পারছিলাম এই আত্মার একটাই উদ্দেশ্য, আর সেটা হলো সেরেনকে হত্যা করা। আর সে সেটা করতেই যাচ্ছিল, এমন সময় লিফট খুলে যায়, যার মধ্য থেকে বেরিয়ে আসে রায়হান নিজে। রায়হানকে দেখে ওই আত্মা সেখান থেকে চলে যায়। এখানে সেরেন রায়হানের উপর রেগে যায় তাকে একা ফেলে রেখে যাওয়ার জন্য। রায়হান জানায় সে ওই আত্মার ব্যাপারেই খোঁজ নিতে গিয়েছিল, যা শুনে সেরেন প্রশ্ন করে যে ওই মেয়েটি কে ছিল, সে কি তার এক্স গার্লফ্রেন্ড। একথা শুনে রায়হান বুঝতে পারে তার মানে ওই আত্মা সেরেনকে দেখা দিয়েছে। এর মানে হলো এবার ব্যাপারটি চরম পর্যায়ে চলে গিয়েছে, তাই সে তখনই ওই আত্মার কাছে যেতে চাইছিল এই ব্যাপারের কোনো সলিউশন খুঁজতে। তবে সেরেন জেদ করতে থাকে যে সে একা থাকবে না, রায়হান যেখানে যাবে সেও তার সাথে যাবে, কেননা ব্যাপারটা এখন আর শুধু রায়হানের নেই, এখন এর সাথে সেরেন নিজেও জড়িয়ে গিয়েছে। ফলে না পেরে বাধ্য হয়ে রায়হান সেরেনকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। পথে গাড়িতেই রায়হান সেরেনকে ওই আত্মার ব্যাপারে খুলে বলে। সে জানায় তার কাজিন দিনদার ব্যাপারে, যাকে এর আগে সেরেন কখনোই দেখেনি। ছোটবেলা থেকে রায়হান এবং দিনদার সম্পর্ক খুব ভালো ছিল, তাদের দুজনেরই প্রচন্ড আগ্রহ ছিল আত্মাদের দেখার উপর। যদিও রায়হান তাদেরকে দেখতে পেত, কিন্তু দিনদার কাছে এরকম কোনো স্পেশাল পাওয়ার ছিল না। সে অনুভব তো করতে পারত, কিন্তু সে আত্মাদেরকে দেখতে পেত না। এ কারণেই সে ওই দিন রায়হানের সাথে গিয়েছিল ওই ফ্যাক্টরিতে, যেখানে সে প্রথমবারের মতো এরকম ভয়ঙ্কর কিছু নিজের চোখে দেখতে পায়। তবে সেটা কোনো আত্মা নয়, বরং ছিল ইবলিশ শয়তান নিজে, যে কিনা দিনদার উপর আক্রমণ করেছিল। ওই দিন ছোট্ট রায়হানের কিছু সময়ের জন্য মনে হয়েছিল দিনদা তো মারা যাবে, তবে সে হাল ছাড়েনি। সে কোনো মতে দিনদাকে বাঁচিয়ে নিয়েছিল। বেঁচে ফেরার পর দিনদা জানায় যখন ইবলিশ তাকে ধরেছিল তখন সে নাকি এমন এক জগতে পৌঁছে গিয়েছিল যেখানে তার দেখা হয়েছিল তার মৃত বাবার সাথে, অর্থাৎ সে চলে গিয়েছিল মৃতদের দুনিয়াতে, যেখানে সে পথ হারিয়ে ফেলেছিল। আর এরপর রায়হানের ডাক অনুসরণ করে সে আসল দুনিয়াতে ফেরত এসেছিল। তাই তো সে এখানে রায়হানকে প্রমিস করতে বলে যে এরপর যদি সে কখনো মৃতদের দুনিয়াতে হারিয়ে যায় তাহলে রায়হান যেন তাকে একা ছাড়ে না। সে এই ব্যাপারে ব্লাড প্রমিস করতে বলে। যদিও রায়হান একটু ভয় পাচ্ছিল, তবুও সে রাজি হয়ে যায়। একথা শুনে বর্তমান সময়ে সেরেন বেশ ঘাবড়ে যায়, কেননা ব্লাড প্রমিস যাই তাই ব্যাপার ছিল না। রায়হান জানায় এই ঘটনার পর দিনই দিনদা শহরে শিফট হয়ে গিয়েছিল। এরপর তাদের দেখা হয় হাই স্কুলে ওঠার পর, যেখানে দিনদার হাবভাব একদমই পরিবর্তন হয়ে গিয়েছিল। তাকে দেখে যেন রায়হান চিনতেই পারত না। সে সব সময় এমন ভাব করত যেন সে এবং রায়হান কোনো সম্পর্কে আছে। রায়হান তাকে অনেক বোঝানোর চেষ্টা করত যে তারা দুজন ভাই বোন, তারা দুজন কখনোই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারবে না। ওই সময় রায়হান তাদেরই কলেজের
নিতা নামের এক মেয়েকে পছন্দ করত, যেটা জানার পরও দিন্দা এমন ভাব করত যেন তার এই ব্যাপারে কোনো কিছু যাই আসে না। একদিন নিতার রায়হানের সাথে বাইকে করে বাড়িতে ফেরার কথা ছিল, তবে দিন্দা সেখানে এসে জোর করে রায়হানের সাথে বাইকে উঠে যায়, যার ফলে নিতা উঠে পড়ে তাদের আরেক ক্লাসমেট ইমিরের বাইকে। এই ব্যাপারটা রায়হানের একদমই ভালো লাগে না, তাই সে মাঝপথে গাড়ি থামায় এবং দিন্দাকে বোঝানোর চেষ্টা করে যে সে যে কাজ করছে এটা একদমই ঠিক নয়। তবে দিন্দা তো তার কোনো দোষই খুঁজে পাচ্ছিল না, কেননা তার মতে নিতা ইমিরের সাথেই ঠিক আছে, সে এবং রায়হান তো কোনো সম্পর্কে নেই, তাহলে তার দোষ কোথায়? এসব বলে সে উল্টো রাগ দেখিয়ে রাস্তা পার হয়ে অন্য পাশে যাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে রাস্তার অপর পাশ থেকে একটা ট্রাক আসছে এবং আরেক দিক থেকে ইমিরের বাইকে করে নিতা এবং ইমির আসছে, যা দেখে সে এমনভাবে বাইকের সামনে চলে আসে যে ইমির তাকে বাঁচাতে গিয়ে ওই ট্রাকের নিচে চলে যায়। এতে করে নিতা এবং ইমির ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু এই ঘটনায় বিন্দুমাত্র আফসোস ছিল না দিনদার, এমনকি সে তো তাদের জানাজায়ও যায় না, যেটা দেখে রায়হান বেশ অবাক হয়। সে দিন্দাকে এই ব্যাপারে প্রশ্নও করে, তবে দিন্দা তার উত্তর দেওয়ার বদলে উল্টে জিজ্ঞাসা করে যে সে যদি কখনো মারা যায় তাহলে রায়হান কি তার প্রমিস মোতাবেক তার সাথে মৃতদের দুনিয়াতে যাবে? রায়হান এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কেননা ছোটবেলার এই প্রমিসের কথা সে তো ভুলেই গিয়েছিল। এটুকু শুনেই সেরেনের আর বুঝতে বাকি থাকে না যে দিন্দা রায়হানকে পছন্দ করত। রায়হান বলে আজ সে দিন্দার মা অর্থাৎ হাস্তির সাথে দেখা করেছিল, যার কাছ থেকে সে জানতে পেরেছে যে দিন্দা নাকি কালো জাদুর প্র্যাকটিস করত। তাই রায়হানের মনে হয় যে ছোটবেলাতে ওই ঘটনার সময় হয়তোবা শয়তান কোনোভাবে দিন্দাকে পজেস করে ফেলেছিল, যে কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন এসেছে। সেরেন প্রশ্ন করে যে দিন্দা এখন কোথায়? উত্তরে রায়হান বলে দিন্দা মারা গিয়েছে। সে হাস্তির কাছে জিজ্ঞাসা করেছিল যে দিন্দা কিভাবে মারা গিয়েছে। হাস্তি জানায় দিন্দা কালো জাদু করা শিখছে, এটা জানার সাথে সাথেই সে তাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছিল, যেখান থেকে সে হঠাৎই একদিন ফেরত আসে, কেননা সে জানতে পেরেছিল যে রায়হানের বিয়ে হচ্ছে, যেটা হাস্তি তার কাছ থেকে গোপন রেখেছিল, কেননা সে জানতো দিন্দা রায়হানের ব্যাপারে কি অনুভূতি রাখে। সে এখানে দিন্দাকে বোঝানোর চেষ্টা করে যে রায়হান তার ভাই, তার ব্যাপারে তার এরকমটি ভাবা উচিত না, যা শুনে দিন্দা প্রচন্ড রেগে যায়। সে বলে সারা জীবন সে তাদের সবার কথা শুনে চলেছে, সে শুধুমাত্র একটাই জিনিস চেয়েছে, আর সেটা হলো রায়হান, যেটা তার মা তাকে দিতে পারছে না। একথা বলে সে রাগের মাথায় ঘরে চলে যায়। সেখানে সে তার মাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না। হাস্তি জানতো রাগের মাথায় দিন্দা কত কি করতে পারে, তাই সে দ্রুত বাইরে থেকে দরজাটি লক করে দেয়, যেটা বুঝতে পেরে দিন্দা আরো বেশি রেগে যায়। সে রাগের মাথায় বারবার দরজা খুলতে বলে, কিন্তু এরপরও যখন তার মা দরজা খোলে না তখন সে রূপ নেয় এক শয়তানে। আমরা বুঝতে পারি ছোটবেলার ওই ঘটনার পর থেকে ইবলিশ শয়তান তার রাগের মধ্যেই বাস করত। যখনই সে বেশি ইমোশনাল অথবা রাগান্বিত হয়ে পড়ত তখনই ইবলিশ তাকে দিয়ে খারাপ কিছু করাতো, যেমনটি সে নিতা এবং ইমিরের সাথে করেছিল। এই মুহূর্তেও আমরা দেখতে পাই দিন্দার চোখ লাল হয়ে গিয়েছে। সে এক ধাক্কায় দরজা ভেঙে ফেলে। তার হাতে ছিল তখন রায়হান এবং তার ওই প্রমিসের ছবিটা। সেই ভয়ঙ্কর রূপ নিয়ে তার মায়ের কাছে আসে এবং তাকে বলে এতদিন সে তাকে নিয়ন্ত্রণ করেছে, তবে এবার যেন হাস্তি তাকে নিয়ন্ত্রণ করার কথা স্বপ্নেও না ভাবে। এরপরও হাস্তি তাকে আটকানোর চেষ্টা করলে সে হাস্তিকে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর এরপর সরাসরি চলে যায় ওই পুরনো ফ্যাক্টরিতে। সেখানে সে নিজেকে শেষ করে দেয়, ঠিক ওই স্থানটিতে যেখানে সে ইবলিসের দেখা পেয়েছিল। তার লাশের কাছে পড়েছিল তার এবং রায়হানের ব্লাড প্রমিসের সেই ছবিটি। দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে রায়হান বলে যে কোনো আত্মা মৃত্যুর পর সেই মানুষটিকেই বিরক্ত করতে থাকে যে মানুষটির সাথে তার কোনো দেনা পাওনার ব্যাপার থাকে। একথা শুনে সেরেন জিজ্ঞাসা করে দিন্দা তার কাছে কিছু পেত নাকি রায়হান দিন্দার কাছে কিছু পেত, সে কিভাবে দিন্দার আত্মার হাত থেকে মুক্তি পাবে। উত্তরে রায়হান বলে তাকে দিন্দার অর্থাৎ মৃতদের দুনিয়াতে যেতে হবে, যেমনটি সে সেদিন তাকে প্রমিস করেছিল। তার এই উত্তর শুনে সেরেন হতবাক হয়ে যায়, কারণ এতে আদৌ রায়হান ওই দুনিয়া থেকে ফিরে আসতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। আপাতত রায়হান সেরেনকে নিয়ে পৌঁছায় হাস্তির বাড়িতে, যেখানে হাস্তি প্রথমবারের মতো সেরেনকে দেখে এবং তার কাছে দিনদার হয়ে মাফ চায়, কেননা সে বুঝতে পেরেছিল যে তার এই অবস্থা দিনদার আত্মাই করেছে। সে সেরেনের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে, আর এরপর রায়হানের সাথে কথা বলে, যেখানে রায়হান ওই আত্মাদের দুনিয়াতে যাওয়ার ব্যাপারটা জানায়, যা শুনে হাস্তি নিজেও ভয় পেয়ে যায়। তবে রায়হানের মতে এছাড়া তার হাতে আর কোনো উপায় নেই। সে এতদিন ধরে এই ব্যাপারটাকে ইগনোর করে দেখেছে, যার পরিণাম হিসাবে সে প্রায় নিজের স্ত্রী সন্তানকে হারাতে বসেছিল। তাই এবার তাকে তার প্রমিস রাখতে হবে। যা শুনে হাস্তি তাকে প্রশ্ন করে যে সে কিভাবে আত্মাদের দুনিয়াতে যাবে। উত্তরে রায়হান বলে যে ছোটবেলায় যেভাবে দিন্দা আত্মাদের দুনিয়াতে গিয়েছিল, অর্থাৎ ওই পুরনো ফ্যাক্টরির যে স্থানে ইবলিশ শয়তান রয়েছে ওই স্থানটিতে সে যাবে। পরদিন ভোরেই সে সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে সে আত্মার উপস্থিতি টের পাচ্ছিল।
যেখানে খারাপ আত্মা এবং ভালো আত্মা দুটোই ছিল। একটা আত্মা তাকে ডেকে নেয় উঁচু এক স্থানে, যেখানে দাঁড়িয়ে দিন্দা ওই শয়তানকে দেখেছিল, যেখানে ওঠার আগে একটা ভালো আত্মা তাকে নিষেধ করে, কেননা সে বুঝতে পেরেছিল যে রায়হানের ক্ষতি হবে। তবে রায়হান তার কথা শোনে না। উপরে ওঠা মাত্রই সে সেখানে দিন্দাকে দেখতে পায়, যাকে দেখে সে ওই উঁচু স্থানের কর্নারে চলে আসে। তখনই পেছন থেকে ডাক দেয় দিন্দা। পিছে ফিরতেই দিন্দা তার দিকে তাকিয়ে হেসে দেয় এবং তাকে এক ধাক্কা দিয়ে উপরে রডের সাথে আঘাত লাগিয়ে নিচে ফেলে দেয়। দৃশ্য চলে আসে সেরেনের কাছে, যেখানে সেরেনের ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভাঙতেই সে হাস্তির কাছে জিজ্ঞাসা করে রায়হান কোথায়। হাস্তি তাকে খুলে বলে যে রায়হান ওই পুরনো ফ্যাক্টরিতে গিয়েছে। আর রায়হান যেহেতু জানতো যে সেরেন জেগে থাকলে তাকে যেতে দিবে না, তাই সে সেরেনকে ডাকেনি। এটা শুনে সেরেন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত রায়হানকে কল করতে বাইরে চলে আসে, যেখানে আমরা রায়হানকে দেখতে পাই। তবে রায়হান সেরেনের সামনে থাকলেও সেরেন তাকে দেখতে পারছিল না, কেননা রায়হান ছিল আত্মাদের দুনিয়াতে, যেখানে তার সাথে ছিল দিন্দা। রায়হান যখন সেরেনের সাথে কথা বলার চেষ্টা করছিল, তখন দিন্দা তাকে বলে যে সেরেন তাকে দেখতে পাবে না, তারা দুজনই এখন আত্মাদের জগতে। সে অনেক খুশি যে রায়হান তার প্রমিস রেখেছে। সে মৃত্যুর পর তার সাথে আত্মাদের দুনিয়াতে এসেছে, আর এখন তারা দুজন একসাথে সারা জীবনের জন্য এখানে থেকে যেতে পারবে। যা শুনে রায়হান অনেক বেশি ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই সেরেনেরও অনেক চিন্তা হচ্ছিল, তাই সে হাস্তিকে নিয়ে তখনই বেরিয়ে পড়ে ওই ফ্যাক্টরির উদ্দেশ্যে। তাদেরকে নিজের সামনে দিয়ে যেতে দেখে রায়হান আরো বেশি ঘাবড়ে যায়। সে দিন্দাকে বোঝানোর চেষ্টা করে যে তারা দুজন এখন আর বাচ্চা নেই, তাদের দুজনের একজন একজনের ইচ্ছার প্রতি সম্মান রাখা উচিত। তখন দিন্দা বলে কিসের সম্মান, তারা দুজন এখন মৃতদের দুনিয়াতে আছে, যেখানে এইসব কাজিন, খালাতো ভাই, খালাতো বোন এসবের কোনো মানে নেই। তারা দুজন চাইলেই একসাথে থাকতে পারবে। তার কি মনে হয় দিন্দা এমনি এমনি প্রাণ দিয়েছে তাকে শেষবারের মতো দেখার জন্য? না, দিন্দা প্রাণ দিয়েছিল তার সাথে একসাথে থাকার জন্য। সেই ব্যাপারটা বোঝানোর জন্য তখনই রায়হানকে নিয়ে চলে যায় ওই ফ্যাক্টরির ভেতরে, যেখানে রায়হানের শরীর তাদের সামনেই পড়েছিল। এদিকে সেখানে পৌঁছে গিয়েছিল সেরেন নিজেও। সেরেন দৌড়ে এসে রায়হানের শরীর নিয়ে কাঁদতে থাকে। এই দৃশ্য দেখে রায়হানের আত্মার অবস্থাও খারাপ হয়ে যায়। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু দিন্দার আত্মা তাকে বারবার ভয় পেতে নিষেধ করে। এদিকে সেরেন হাল ছাড়ে না। তখনও পর্যন্ত রায়হানের নিঃশ্বাস চলছিল, তাই সে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে এবং তাকে নিয়ে রওনা হয় হসপিটালের দিকে। এই সব কিছু রায়হান নিজের চোখে দেখতে পারছিল। সে এখানে দিন্দার কোনো কথা না শুনেই বাইরের দিকে দৌড়ে যায়। এমন সময় দিন্দা তাকে আবারও ফ্যাক্টরির ভেতরে নিয়ে আসে এবং তাকে বলে যে সে এখান থেকে যেতে পারবে না, সে তাকে ভালোবাসে। রায়হান বলে সেও তাকে ভালোবাসে, তবে তার মনে হয় না দিন্দা কখনো তাকে ভালোবেসেছে। সে শুধুমাত্র একটি ব্যাপারকেই ভালোবেসেছে, আর সেটা হলো রায়হান এবং সে একসাথে সারা জীবন থাকবে। সে যদি প্রকৃতপক্ষে রায়হানকে ভালোবাসতো তাহলে জেদ করতো না, রায়হানকে রায়হানের মতো করে জীবন কাটাতে দিত। সে তার স্ত্রী এবং সন্তানের কোনো ক্ষতি করত না, আর সর্বোপরি সে রায়হানকে মারার চেষ্টা করত না। যা শুনে দিন্দা এখানে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এদিকে ততক্ষণে রায়হানকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, যেখানে সেরেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল যে কখন রায়হানের জ্ঞান ফিরে আসবে। অন্যদিকে রায়হান দিন্দাকে বোঝায় যে সে যদি তাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে এই মৃতদের দুনিয়া থেকে বের হওয়ার পথ তাকে দেখাবে। দিন্দাও এখানে নিজের ভুল বুঝতে পারে এবং রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে রায়হানের থেকে আলাদা হতে চাইছিল না ঠিকই, তবে সে রায়হানকে সত্যিই অনেক ভালোবাসতো। তাই সে এবার চাইছিল রায়হান যেন নিজের জীবন সুন্দর করে কাটায়। সে রায়হানকে এই দুনিয়া থেকে বের হওয়ার পথ দেখাতে যাবে, এমন সময় হঠাৎই তার কিছু একটা হয়ে যায়। সে রায়হানের আত্মাকে দূরে ঠেলে ফেলে দেয়, যেন তার মধ্যে প্রবেশ করছিল কোনো ভয়ানক শক্তি। আমরা বুঝতে পারি দিন্দার আত্মা মূলত ইবলিসের কাছে বন্দী, তাই তো সে চাইছিল না যে রায়হান যেন এই দুনিয়া থেকে বের হোক। এ কারণেই দিন্দার মধ্যে প্রবেশ করে সে এক ভয়ানক রূপ নেয়, যা আক্রমণ করে রায়হানের আত্মার উপর। এতে করে বাস্তব দুনিয়াতে রায়হানের অবস্থাও বেশ খারাপ হয়ে যায়। ডাক্তাররা চেষ্টা করতে থাকে তার জীবন বাঁচানোর, তবে ওই শয়তান তো অলরেডি তার আত্মার ভেতর থেকে জীবনী শক্তি শুষে নিতে শুরু করেছিল। ফলে ডাক্তাররাও হার মেনে নেয়, তবে হার মানে না সেরেন। সে ছুটে আসে এবং রায়হানকে মনে করাতে থাকে যে সে যেমন একটা প্রমিস দিন্দাকে করেছিল, ঠিক তেমনই একটি প্রমিস সে সেরেনকেও করেছিল, যে সে একজন ভালো বাবা এবং ভালো স্বামী হবে। যে প্রমিস রাখার জন্য হলেও তাকে এই দুনিয়াতে ফিরে আসতে হবে। তার এই সকল কথা শুনে রায়হানও এখানে নিজের শক্তি ফিরে পায়। তার মনে পড়ে যায় ছোটবেলাতে সে কিভাবে এই শয়তানের হাত থেকে দিন্দাকে বাঁচিয়েছিল। সে নিজেকে শক্ত করে উঠে দাঁড়ায় এবং ওই শয়তানকে চেপে ধরে, কেননা সে জানতো ওই শয়তানের ভেতরেই রয়েছে দিন্দা। সে দিন্দাকে নিজের হুঁশে ফেরানোর চেষ্টা করতে থাকে, ঠিক যেভাবে সে ছোটবেলাতে করেছিল। তার এই কথা এবং চেষ্টার মধ্য দিয়ে তার এক স্পিরিচুয়াল পাওয়ারের সৃষ্টি হয়, যেটার সাহায্যে সে ছোটবেলাতে দিন্দাকে প্রোটেক্ট করেছিল এবং এখনো সে ওই শয়তানকে দিন্দার ভেতর থেকে বের করে দেয়। এতে করে দিন্দা আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে তাকে ধন্যবাদ জানায় আরো একবার শয়তানের কবল থেকে তাকে রক্ষা করার জন্য। আর এরপর চির বিদায় জানিয়ে রায়হান ফিরে আসে নিজের শরীরে। রায়হানের জ্ঞান ফিরতে দেখে সেরেন অনেক খুশি হয়ে যায়
আর এভাবেই রায়হান তার স্ত্রী এবং সন্তানকে দেওয়া প্রমিস রক্ষা করে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।